কিছু কিছু ক্ষুদ্র ঘটনা মাঝে মাঝে আমাদের চারপাশে ঘটে যায়, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া খুবই দুষ্কর। একটা ছোট্ট শব্দ কর্তব্য, কিন্তু এই 3 অক্ষরের শব্দটাই বিশ্বাস ও মর্যাদার ভিত টলিয়ে দিতে সক্ষম। কিন্তু এই দায়িত্ব পালনের শর্ত কি পরলোকের সাথে ইহলোকের সংযোগ স্থাপনের পথ জুড়ে দিতে পারে? আমার মরু সফরে আমি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম তা বৈজ্ঞানিক ভিত্তির ধার ধারে না। এবার আপনারাই বলুন, এমনও কি হয়? তাই গল্প পাড়ার আজকের নিবেদন শঙ্কর্ষণ রায়ের কাহিনী মরুক্রাস। মিনতি মাখানো স্বরে উটআলা দিলদার খাঁ তার উটের উদ্দেশ্যে বলল, আরে উঠ বেরি উঠ রানী উঠ। কিন্তু উট নির্বিকার। তার হাবভাবে মনে হলো উটআলার কথা তার কানে যাচ্ছে না। রাজস্থানের থর মরুভূমির পশ্চিম প্রান্তে বাড়মেরের ঠিক কাছেই উত্তরলাই গ্রামে ক্যাম্প করে আমি এ অঞ্চলের মাটির তলায় চাপা পড়া জলের স্তরের খোঁজ নিচ্ছি। স্থানীয় কুয়োগুলোর মধ্যে তার হদিশ মেলে না, কারণ এই সব কুয়ো প্রচণ্ড অগভীর। তারা অস্থায়ী জলের স্তরকে ছুঁয়েছে। পূব দিকে উত্তরলাই থেকে 10 কিলোমিটার দূরে একটি বিশুদ্ধ জলের বড় আকারের হ্রদ আছে। ওখানে স্থায়ী জলের স্তরের নাগাল পাওয়া যেতে পারে। একথা আমার গাইড মকবুলকে বলতেই সে ডেকে নিয়ে এসেছে উটওয়ালা দিলদার খাঁকে। আমাকে তার উটের পিঠে চাপিয়ে ওই হ্রদের ধারে নিয়ে যেতে বলেছে। দিলদার নিয়ে এসেছে তার উটকে, তার পিঠে চেপে বসেছি, কিন্তু উট ওঠার কোনো নাম নেই। আরে উঠ যে উঠছে না, কি করি বলো তো মকবুল? কাতর স্বরে বলল দিলদার খাঁ। আরে কি অবস্থা, তুমি এটা চালক হয়ে ওকে ওঠাতে পারছো না? এই দাঁড়ো দাঁড়ো, ওকে না মক্ষম দাওয়াই দিচ্ছি দেখো। কথা শেষ করেই মকবুল ঝুঁকে পড়ে উঠের গোটানো সামনের পা যেখানে শরীরে মিশেছে সেখানে কাতুকুতু দিতে থাকে। কাতুকুতু দিতেই উঠ উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে ছুটতে শুরু করে। আরে ওকে থামাও দিলদার, আরে মকবুলকে তুলে নিতে হবে। গম্ভীর মুখে দিলদার খাঁ বলল, আরে না হুজুর, মকবুলকে আমার উঠ কখনই পিঠে তুলবে না। মকবুলের উপরেও খুব রেগে গিয়েছে হুজুর। রেগে গিয়েছে? কেন? খামোখা রেগে যাবে কেন? আরে এমন ভাবে কাতুকুতু দিলে কার রাগ হবে না বলুন তো? আরে কাতুকুতু দিলে তো মানুষ হাসে, সে হাসি কি রাগের হাসি? হ্যাঁ হুজুর, কাতুকুতুর হাসি রাগের হাসি। আরে কিন্তু মকবুল ছাড়া যে আমি অচল। আরে ও আমার সঙ্গে না থাকলে কে আমাকে পথ দেখাবে? কেন? আমি দেখাবো হুজুর। যেদিকে এখন আমরা যাচ্ছি সেদিককার পথ মকবুলের চেয়ে আমি ভালো চিনি হুজুর। আর আমার চেয়ে যদি আর কেউ ভালো চেনে সেটা আমার উট রানী। চোরাবালি বাঁচিয়ে পথ চলতে একমাত্র সেই পারে হুজুর। একটানা বালির বিস্তারের মধ্যে কোথায় চোরাবালি আছে তা চোখে দেখে বোঝার উপায় নেই, কিন্তু দিলদারের উট রানী চলতে চলতে বুঝে নেয়। চোরাবালির পাশ কাটিয়ে যেতে থাকে সে। উটওয়ালা দিলদার উঠের চালক, কিন্তু চালক হিসেবে তার ভূমিকা কি তা বুঝতে পারি না, কারণ উঠের পিঠে সে আমারই মতো জড়ো সড়ো হয়ে বসে আছে। উঠের মুখের লাগাম তার হাতে থাকলেও তাতে সে বিন্দু মাত্র টান দিচ্ছে না। ব্যাপার কি দিলদার? তোমার উটরানি তো নিজের মনেই চলছে দেখছি। তোমার হাতে লাগাম তবু চালাচ্ছ না তো? চালাবো কি হুজুর? কোথায় চোরাবালি আছে তা তো আমি বুঝি না। আমি চালাতে গেলে তো উটরানিকে চোরাবালির মধ্যে গিয়ে ফেলবো। তার মানে তোমার উটরানি যেখানে খুশি সেখানে নিয়ে যাচ্ছে নাকি? না হুজুর, কোথায় যেতে হবে তা আমি আগে ভাগেই বুঝিয়ে দিয়েছি উটরানিকে। ঠিক পূব দিকেই আছে ওই নিপল, ওই দিকেই সে নিয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ, তা কি করে বোঝালে? ইশারা করে গায়ে হাত বুলিয়ে হুজুর, চলতে শুরু করার আগেই বুঝিয়ে দিয়েছি। তা সে বুঝেছে কিনা তা বুঝলে কি করে? আরে হুজুর, ওদিকে যেতেই চাইছিল না, সে উঠতেই চাইছিল না আমার উট রানী।
এর আগে যতবার ওদিকে যেতে চেয়েছি ততবারই সে এমনি উবু হয়ে বসে থেকেছে। কেন, কি ব্যাপার? দেখছেন না হুজুর, পথ কিরকম ভয়ঙ্কর। পদে পদে চোরাবালি পাবেন আপনি হুজুর। চোরাবালি তো চেনে তোমার উঠ, তবু ভয়? চেনে বলেই তো ভয় হুজুর। পথের কথা বলছো, কিন্তু পথ কই? আরে হুজুর, রেগিস্তানে পথ দেখা যায় না, পায়ে পায়ে চিনে নিতে হয়। আর আমার উট রানী তাই করছে। বালির মধ্যে এঁকে বেঁকে চলে দিলদারের উট। দিলদার চুপচাপ বসে আছে, তার মুখে চোখে একটা উৎকণ্ঠা। আমি কথা বলার চেষ্টা করতেই সে ইশারা করে থামিয়ে দিচ্ছে আমাকে। কেন কথা বলবো না, আমার এই প্রশ্নের উত্তরে দিলদার বলল, আরে দেখছেন না, আমাদের কথা কওয়া উট রানী একদম পছন্দ করছে না। আপনার কোনো চিন্তা নেই, ও আমাদের ঠিক জায়গাতেই নিয়ে যাচ্ছে। ওই দেখুন না, দেখুন না, ওই ওই দিকটা সোজা পূব দিক আছে, দেখুন। আমার কোমরের বেল্টের সঙ্গে একটা চামড়ার কেসে কম্পাস বাঁধা ছিল। কম্পাসটা বের করে দেখি চোরাবালি বাঁচিয়ে দিলদারের উট ঠিক পূব দিকেই যাচ্ছে। দিলদার খাঁ মরুভূমির মানুষ হলেও মরুভূমির বালির মধ্যে চোরাবালি চেনে না। আর মরুভূমি আমার গবেষণা ও সন্ধানের ক্ষেত্র হলেও আমিও চোরাবালি চিনি না। অতএব আমাদের একমাত্র ভরসা দিলদারের উট রানী। সে যদি হঠাৎ থেমে যায় কিংবা অসুস্থ হয়ে পড়ে, চোরাবালি গ্রাস করবে আমাদের। তাই দিলদারকে বললাম, তোমার উট রানীকে একটু খুশি রেখো দিলদার, দেখো আবার মাঝপথে বিগড়ে না যায়। খুশি আর রাখতে পারছি কই হুজুর, যেতেই চাইছে না, তবুও নিয়ে যাচ্ছি। জানি না আমাদের তাকদিরে আজ কি আছে হুজুর, জানি না। মনে মনে আল্লাহর কাছে দোয়া মাঙ্গুন হুজুর। আর দোয়াই আপনাকে, একটু চুপ করে বসে থাকুন হুজুর। উট রানীর হাবভাবে বুঝতে পারছি আমাদের কথাবার্তা সে সইতে পারছে না হুজুর। নিঃশব্দে মরুভূমির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে উট রানী। বালির ওপর লম্বা লম্বা পা ফেলছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না। কেমন একটা ভয় হতে থাকে আমার। মনে হয় এই নীরবতার মধ্যে মরুভূমির আক্রোশ যেন পুঞ্জীভূত। চারপাশের বালি রোদে ঝলমল করছে। বেলা বেড়ে যেতে রোদের প্রখরতাও বাড়ে। বালির কণাগুলো আগুনের কণায় পরিণত হয়। তাদের মধ্যে দিয়েও সোচ্চার হয়ে ওঠে মরুভূমির আক্রোশ। চারপাশের পরিবেশ প্রত্যক্ষ করে রবীন্দ্রনাথের একটি গানের কলি হঠাৎ মনে পড়ে গেল। নিঠুরো তুমি তাকিয়েছিলে মৃত্যু ক্ষুধার মতো, তোমার রক্ত নয়ন মেলে। বালির রক্ত নয়নের মৃত্যু ক্ষুধায় ফুটে উঠেছে। রবীন্দ্রনাথের ক্ষুধার্ত পাষাণ গল্পের রাজপ্রাসাদের ক্ষুধিত পাথরের মতো ক্ষুধিত বালি যেন ওত পেতে আছে। উঠরানী একটু অসতর্ক হলেই সে আমাদের গ্রাস করে ফেলবে। বালির সমুদ্রের মধ্যে প্রায় দিশেহারা বোধ করতে শুরু করেছি। ভেবে পাচ্ছি না এর শেষ কোথায়। এমন সময় রিক্ততার বুকে হঠাৎ একটা অপরূপ ছবি ফুটে ওঠে। দেখে মনে হলো যেন কেউ ধূসর রঙের ক্যানভাসে নিবিড় সবুজ রঙের ছবি এঁকে আমাদের চোখের সামনে বসিয়ে দিয়েছে। না, ছবি নয়, গাছপালা ও ঘাস দিয়ে ঘেরা একটি হ্রদ। স্থানীয় ভাষায় হ্রদকে বলে নিপট। দিলদার বলল, পৌঁছে গিয়েছি হুজুর। এই নিপটই তো দেখতে চাইছিলেন আপনি। নিপটের নিকটে এসে নিজের থেকেই দাঁড়িয়ে পড়ল উটরানী। উত্তরলাই থেকে যাত্রা শুরু করার পর এই প্রথম দিলদার খাঁ উটরানীর মুখে লাগানো লাগাম ধরে টান মারার সুযোগ পেল। লাগাম ধরে মৃদুমন্দ টান দিতেই উটরানী বসে পড়ল। উঠের পিঠ থেকে নেমে পড়ে আমি বললাম, শোনো দিলদার, আমি এখন এই হ্রদটাকে একটু পরীক্ষা করব। তোমরা বরং একটা কাজ করো, তুমি আর উটরানী ততক্ষণ একটু বিশ্রাম করে নাও। কতক্ষণ হুজুর?
এই ধরো 2 ঘন্টা। আচ্ছা, তাহলে কাছেই আমার ফুপুর বাড়ি। এই 2 ঘন্টার মধ্যে আমি একটু ওই ফুপুর সঙ্গে মোলাকাত করে আসবো। কাছাকাছি তো কোনো লোকালয় চোখে পড়ছে না আমার। এই জনমানব শূন্য জায়গায় তোমার ফুফুর বাড়ি? নিপটের ওপারে ছোট একটা গ্রাম আছে হুজুর। এখান থেকে অবশ্য দেখা যাচ্ছে না। আমার উটরানির পিঠে চেপে ওখানে 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। চিন্তা করবেন না হুজুর, 2 ঘন্টার মধ্যেই আমি ফিরে আসবো এখানে। উট রানীর পিঠে চেপে চলে গেল দিলদার খাঁ। হ্রদের তীর বরাবর এগিয়ে গেলেও বালিয়ারি ডিঙিয়ে যেতে হয় তাদের। কয়েক মিনিটের মধ্যেই তারা আমার দৃষ্টির আড়ালে চলে গেল। এখানে হ্রদের জল পরীক্ষা করতে এসেছি, কাজেই পুরোপুরি হ্রদের জলের দিকে মনোনিবেশ করতে হবে। মরুভূমির মাঝখানে এই বিপুল জলের বিস্তার বিস্ময়কর। কোথা থেকে এলো এত জল? এই হ্রদ সৃষ্টিতে বৃষ্টির জলের ভূমিকা খুবই নগণ্য। নিঃসন্দেহে এর উৎস ভূগর্ভের জল, অর্থাৎ মাটির নিচে জলবাহী পাথরের স্তর আছে। সেই স্তর থেকে জল বেরিয়ে এসে এই হ্রদকে পুষ্ট করেছে। আকারে আয়তনে হ্রদটি বেশ বড়। মনে হচ্ছে ভূগর্ভের জলস্তর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। বেরিয়ে এসেছে শুধু নয়, বেরিয়ে আসছে সর্বদাই, নইলে এই হ্রদের জল শুকিয়ে যেত। হ্রদের বিপুল জলের বিস্তারের মধ্যে ভূগর্ভের স্থায়ী জলের স্তর প্রতি পদে অনুভব হচ্ছে। ভূগর্ভে মরুভূমির তলা দিয়ে তা কত দূর পর্যন্ত প্রসারিত হয়েছে বালি পরীক্ষা করে বলা কি সম্ভব? বোধহয় না। মরুভূমির বালির দিকে তাকিয়ে কখনো অন্তঃসলীলা নদীর অস্তিত্বের আভাস পেলে না। বালি পরীক্ষার চেয়ে ভালো এরকম আরো কয়েকটি হ্রদ খুঁজে বার করা। আরো কয়েকটি হ্রদ খুঁজে পেলে হ্রদগুলির মাঝখানকার অঞ্চলে নিশ্চিন্ত মনে ড্রিলিং করে জলের স্তরের নাগাল পাওয়া যেতে পারে। অতএব দিলদার খাঁয়ের উটরানির পিঠে চেপে আরো কয়েকটি অভিযানে বেরোতে হবে। খুঁজে বের করতে হবে আরো হ্রদ। দিলদার যাকে বলে নিপট। বাবু সাহেব, আমার চিন্তার জাল ছিঁড়ে গেল একটি বাজখাই গলার আওয়াজে। চমকে উঠে ঘুরে দাঁড়িয়ে দেখি একজন লম্বা চওড়া সাদা দাড়িওয়ালা বুড়ো এসে আমার ঠিক পেছনেই দাঁড়িয়েছে। সে আমার কাঁধে হাত রেখে বলল, এখান থেকে চলে আসুন বাবু সাহেব, এখনই। কেন? আমার প্রশ্নের জবাবে মুখে কিছু না বলে সে আমার হাত ধরে হ্রদের ধারে একটি পাথরের ঘরের মধ্যে নিয়ে গেল। এই ছাড়ো! কোথাকার কে তুমি? হ্যাঁ, তোমার তোমার আস্পর্ধা তো কম নয়। এখানে কেন নিয়ে এলে আমাকে? বুড়ো মানুষটি শান্ত গম্ভীর গলায় বলল, আমি যেই হই না কেন সাহেব, আপনাকে বাঁচাবার জন্য আমি এখানে নিয়ে এসেছি আপনাকে। আদি আসছে বাবু সাহেব, আর কয়েক সেকেন্ডের মধ্যে এসে যাবে। আধি? কোথায়? আমি তো তার কোনো লক্ষণ। আমার মুখের কথা কেড়ে নিয়ে এলো ভীষণ বালির ঝড়। এলো না বলে ঝাঁপিয়ে পড়ল বলা উচিত। পাথরের ঘরে আত্মরক্ষা করে বাইরে তার তাণ্ডব প্রত্যক্ষ করছি। আকাশ ও মাটির মাঝখানে শূন্যস্থান পূর্ণ হয়েছে বালি দিয়ে। বালির মধ্যে আবর্তের পর আবর্ত ওঠে। এক একটি আবর্ত যেন আকাশ মাটি জোড়া স্তম্ভের আকার ধারণ করেছে। দেখছেন তো, এবার ভাবুন তো, ওই বালির ওই ঘূর্ণির মধ্যে পড়লে আপনি খড়কুটোর মতো উড়ে যেতেন সাহেব। দিলদার খাঁয়ের যে কি হলো কে জানে। আমি বললাম, আমার ওই উটালা তার উঠের পিঠে চেপে নিপটের ওপরের গায়ের দিকে গেল। ওরা রেগিস্তানের মানুষ সাহেব, আর উট হচ্ছে রেগিস্তানের জানোয়ার। ওই আধির মধ্যে আত্মরক্ষার কৌশল ওদের জানা আছে সাহেব। 8 ঘন্টার মধ্যে ঝড় থেমে গেল, কিন্তু ঝড় থামলেও এখনো বাতাসে বালি ভেসে বেড়াচ্ছে। সূক্ষাতি সূক্ষ্ম বালি সিল্কের
পর্দার মতো মাটি থেকে উঠে আকাশকে ছুঁয়ে থাকে। পাথরের ঘর থেকে বেরিয়ে বালির কুয়াশার মধ্যে হ্রদের ধার দিয়ে হাঁটতে লাগলাম। পাথরের ঘরটি পাথরের স্তরের সঙ্গে মিলিয়ে মিশিয়ে একাকার হয়ে গেছে। খুব মন দিয়ে এই পাথর পরীক্ষা করলাম। আমার আশা পাথরের ফাটল দেখতে পাবো, যার ফাঁক দিয়ে জল বেরিয়ে এসে এই হ্রদকে পুষ্ট করে যাচ্ছে। কিন্তু এরই মধ্যে ওই বুড়োটা যে কখন এসে আমার পাশে দাঁড়িয়েছে আমি তো বুঝতেও পারিনি। তার অতর্কিত প্রশ্নে একেবারে চমকে উঠলাম। কি করছেন অত মন দিয়ে? হ্যাঁ, ও আমি ওই পাথরের মধ্যে ফাটল খুঁজছি, যার ফাঁক দিয়ে জল বেরিয়ে আসছে। ফাটল আছে জলের তলায়, তাকে আপনি চোখে দেখতে পাবেন না সাহেব, তবুও আমি তার অস্তিত্ব টের পাই। তাই? কি করে? আওয়াজ শুনে সর্বদাই শুনতে পাই ফাটলের ফাঁক দিয়ে জল বেরিয়ে আসার আওয়াজ। কিন্তু কই, আমি তো শুনতে পাচ্ছি না। আপনি কান পেতে থাকুন, ঠিক শুনতে পাবেন সাহেব। তার কথাতে আমি একটু অবাকই হয়ে যাই। তারপর তাকে প্রশ্ন করায় জানতে পারি তার নাম মঈনুদ্দিন। যে পাথরের ঘরে সে থাকে তার পাশেই আছে এক জনৈক পীর বাবার সমাধি, আর আছে একটা শিব মন্দির। দুটোরই দেখাশোনা করে সে। বুড়োটার কথা শুনে আবারও অবাক হয়ে প্রশ্ন করলাম, আচ্ছা, তুমি ওই দরগা আর শিব মন্দির দুয়েরই দেখাশোনা করো? হ্যাঁ সাহেব, একই সঙ্গে দরগা ও মন্দিরের দিকে মন দিতে আমার কোনো অসুবিধা হবে না সাহেব, কারণ দুয়ের মধ্যে কোনো পার্থক্য আমি দেখতে পাই না সাহেব। শিব মন্দিরের পুজো আচ্চা, নিত্যকর্ম এসবও কি তুমি করো নাকি? আগে হ্যাঁ। মঈনুদ্দিনের অনুরোধে আবার তার পাথরের ঘরের মধ্যে ঢুকি। জুয়ারি রুটি সেকে খেতে দেয় সে আমাকে। রুটির সঙ্গে দেয় মিঠা আলুর তরকারি। খাওয়া সেরে দিলদার খাঁ ও তার উঠের জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে বেলা পড়ে এলো, সূর্যও অস্ত গেল, কিন্তু দিলদার তার উঠ নিয়ে ফিরে এলো না। মঈনুদ্দিন দাড়িতে হাত বুলাতে বুলাতে বলল, ব্যাপার কি সাহেব, ও টালা আপনাকে না নিয়ে চলে গেল নাকি? না না, আমাকে নিয়ে যখন এসেছে তখন আমাকে বাদ দিয়ে নিশ্চয়ই যাবে না। যেতেও পারে সাহেব, যদি উটের মেজাজ মর্জি ঠিক না থাকে তবে আপনাকে বাদ দিয়েই চলে যেতে পারে। আবার এমনও হতে পারে যে উট হয়তো দিলদারের ফুপুর বাড়ি থেকে আসতেই চাইছে না। হ্যাঁ, ঠিকই বলেছ। এই উত্তর লাইতে দিলদারের উঠতেই চাইছিল না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, দিলদার যদি তার উঠ নিয়ে না আসে তা আমি এখান থেকে বাড়মের যাব কি করে? কেন সাহেব, অন্য কোনো উটের পিঠে চেপে যাবেন। কাল সকালে আমার উট রসদ নিয়ে গাঁ থেকে আসবে, সেই উটের পিঠে চাপিয়ে আমি নিজে আপনাকে উত্তরলাই নিয়ে যাব। তাই আজকে রাতের মতো আপনি আমার গরিব খানায় থেকে যান সাহেব। ক্রমশ অন্ধকার ঘনিয়ে আসে। কৃষ্ণপক্ষের রাত, সম্ভবত সেদিন আবার অমাবস্যা। রাতে কখনোই চাঁদ দেখা দেবে না। আকাশে চাঁদ না থাকলেও একটা অস্ফুট আলো বালির স্তর এবং নিপটের জল থেকে বেরিয়ে আসছে। হয়তো আকাশের তারার আলোর প্রতিফলন, কিংবা বালি ও জলের সঙ্গে মিশে থাকা স্বয়ংপ্রভা কোনো পদার্থ থেকে বেরিয়ে আসা আলো। মঈনুদ্দিনকে ডেকে বললাম, দেখছো কিরকম অদ্ভুত আলো? ওসব ভুতুরে আলো সাহেব, ওই আলোর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে নেই। চলেন, অন্ধারে চলেন সাহেব। ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে জাওয়ারি রুটি সেকছে মঈনুদ্দিন। অবেলার তরকারি ছিল, তাই দিয়ে রুটি খেয়ে নিয়ে আমরা শুয়ে পড়ি ঘরের মেঝেতে বিছানো খড়ের গাদার ওপর। সারাদিনের ঘোরাঘুরিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম, কাজেই শোয়া মাত্র ঘুমিয়ে পড়লাম।
গভীর রাত্রে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বাবু সাহেব, কেউ যেন আমার বাবু বাইরে সাহেব! থেকে ডাকছে। বাবু সাহেব, তাড়াতাড়ি বেরিয়ে আসুন, এই উট রানীকে নিয়ে আমি এসে গেছি বাবু সাহেব। আরে, এ তো দিলদার। দিলদারের ডাক শুনে আমার ঘুম ভাঙলেও মঈনুদ্দিনের ঘুম ভাঙল না। এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে যে দিলদারের ডাক তাকে স্পর্শও করছে না। আবার ডাকে দিলদার। বাবু সাহেব, ও বাবু সাহেব, আরে বেরিয়ে আসুন। আর দেরি না করে কোমরের বেল্টে কম্পাস গুজে, কাঁধে হাতুড়ি নিয়ে, বালি ও পাথরের নমুনা দিয়ে ভরা ঝোলাটা ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে আসলাম। বাইরে এসে দেখি উটের পিঠে বসে আছে দিলদার খাঁ। সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে আসতে যে অস্ফুট আলো বালি ও জলের উপরে ফুটে উঠেছিল, তা এখন গুটিয়ে এসে দিলদার ও তার উটকে ঘিরে ফেলেছে। যেন থিয়েটারের স্টেজের ওপর ফেলা স্পটলাইটের মতো আলোর বৃত্তের মাঝখানে এসে পড়েছে তারা। দিলদারের মুখ দেখতে পাচ্ছিলাম না। সে উটের পিঠে পিছন ফিরে বসেছিল, উটটাও দাঁড়িয়েছিল পিছন ফিরে। তারপর দিলদার ব্যস্ত কণ্ঠে বলল, উঠে পড়ুন হুজুর, আর একটুও দেরি করবেন না, ওর হতে কিন্তু আর বেশি দেরি নেই হুজুর। এই ভোর হলে পর রওনা হলে হতো না? চোরাবালি বাঁচিয়ে যেতে হবে তো, আর দিনের আলোতেই তো যাওয়া উচিত। না না হুজুর, দিনের আলো ফুটে ওঠার আগেই উত্তর লাইতে পৌঁছাতে হবে আমাদের। আর দেরি না করে উঠে পড়ুন উটের পিঠে। আরে উঠবো কি করে? তোমার উট রানী তো দাঁড়িয়ে আছে। আরে হুজুর, উট রানী নয়, অন্য উটের পিঠে উঠুন। ভালো করে তাকিয়ে দেখুন হুজুর, উট রানীর পেছনে অন্য উটটা আপনাকে পিঠে তুলবার জন্য উবু হয়ে বসে আছে। আলোর বৃত্তের বাইরে অন্ধকারের মধ্যে মাটির উপরে অন্য উটটা বসেছিল বলে তাকে এতক্ষণ দেখতে পাইনি। কাঁধের ঝোলা থেকে টর্চ বের করে তার বোতাম টিপে আলো জ্বলতেই তাকে দেখতে পেলাম। টর্চ নেবান হুজুর, তাড়াতাড়ি উঠে পড়ুন হুজুর, তাড়াতাড়ি। অন্য উটটার পিঠে উঠে বসতেই সে উঠে পড়ল। আমি বললাম, আরে কি দরকার ছিল বলো তো আরেকটা উঠে? উট রানী আপনাকে আর পিঠে নেবে না, তাই ফুপুর উটটাকে নিয়ে এসেছি হুজুর। ভয় নেই, তার জন্য আপনাকে বেশি টাকা দিতে হবে না। এই শোনো, এই তোমার ফুপুর উট এই মরুভূমির চোরাবালির পাশ কাটিয়ে চলতে পারবে কি? ফুপুর উট আমার উট রানীর পিছনে পিছনে চলবে, কোনো চিন্তা নেই হুজুর, আপনাকে ঠিক ক্যাম্পে পৌঁছে দেবে। নিশ্চিন্ত হতে পারি বা না পারি, উট চলেছে মুখটি তুলে। আমি আর পিঠে বসে থাকলেও তার উপরে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। দিলদারের উট রানীকে অনুসরণ করে চলেছে সে। দিলদারের উট রানীকে ঘিরে যে আলোর বৃত্ত দেখেছিলাম, সেটা ওদের সাথে সাথেই চলছে। রাতের অন্ধকারে বালি ও হ্রদের জলের উপরে যে অস্ফুট আলো ফুটে উঠেছিল, তা লাটাইয়ের সুতোর মতো উট রানীকে জড়িয়ে ধরেছে। কেন এমন হয়েছে জানি না, আমার বুদ্ধিতে এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। খানিকক্ষণ বাদে আমি উট রানী ও তার পিঠে দিলদারকে আর দেখতে পেলাম না। শুধু দেখলাম একটা আলোর বৃত্ত এগিয়ে যাচ্ছে। তখনই আমি চেঁচিয়ে ডাকলাম, দিলদার, ও দিলদার! বলুন হুজুর। আরে কোথায় তোমরা? এই তো আপনার সামনেই আছে হুজুর, আর দয়া করে চেঁচাবেন না, উট রানী কিন্তু বিগড়ে যাবে হুজুর। আরে কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তোমার উট রানী এই অন্ধকারের মধ্যে চোরাবালি পেরিয়ে যাচ্ছে কি করে? এই প্রশ্নের আমার কাছে কোনো জবাব নেই হুজুর, শুধু জেনে রাখুন আমার উট রানী ঠিকই যাচ্ছে। দিলদারের উট রানী যে সঠিক পথে চলেছিল তা বুঝতে পারলাম উত্তর লাইতে আমার ক্যাম্পে পৌঁছে। কিন্তু আশ্চর্য, ক্যাম্পে পৌঁছে উটের পিঠ থেকে নেমে উট রানী আর দিলদার কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো দিলদারের উট রানী এখনো থামেনি, এগিয়ে গিয়েছে তার বাড়ির দিকে। পরের দিন বিকেলে মঈনুদ্দিন ও দিলদারের ফুফুর ছেলে আমার ক্যাম্পে এলো। তারা এসেছে দিলদারের ফুফুর হারানো উটের খোঁজে। গতকালের ঝড়ের পর থেকে নাকি উটটা নিখোঁজ। এই তো এই তো আমাদের উট।
আমার তাঁবুর সামনে চড়তে থাকা উটটার দিকে তাকিয়ে সোচ্ছ্বাসে বলে ওঠে দিলদারের ফুপুর ছেলে মুরাদ। এইটা এখানে এলো কি করে? কেন, কাল রাত্রে এর পিঠে চেপেই তো আমি ক্যাম্পে ফিরলাম। কাল শেষ রাতের দিকে দিলদার একে নিয়ে এসেছিল ওই মঈনুদ্দিনের ঘরে। মঈনুদ্দিন শুনতে না পেলেও তার ডাক শুনে আমি তো বেরিয়ে এসেছিলাম। হ্যাঁ, এ কি বলছেন আপনি? মুরাদের চোখ দুটি বিস্ফোরিত হয়ে ওঠে। ঠিকই বলছি আমি, দিলদার তার উটরানির পিঠে চেপে একে নিয়ে এসেছিল। তারপরেই তো উটের পিঠে চেপে দিলদারের উটরানিকে অনুসরণ করে আমি এই ক্যাম্পে পৌঁছালাম। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? এই আধির মধ্যে দিশেহারা হয়ে দিলদার ও তার উট চোরাবালির ফাঁদে পড়েছিল। এই চোরাবালির মধ্যে ডুবেই তো তারা নিশ্চিহ্ন হলো। এসব কি বলছো মুরাদ? নিশ্চিহ্ন তো হয়নি সব। চোরাবালি ওদের গ্রাস করলেও ওরা কিন্তু আছে। দেখছেন না হুজুর, পাথর সাহেবকে তার ডেরায় ফিরিয়ে নিয়ে এসে ওরা ওদের কর্তব্য সম্পন্ন করেছে। মুরাদ হতবুদ্ধির মতো তাকায় আমার মুখের দিকে। তার মতো আমার মুখেও কোনো কথা সরে না। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে আমার বৈজ্ঞানিক বুদ্ধি দিয়ে যার ব্যাখ্যা করতে পারি না। কি বন্ধুরা, আমাদের গল্পপাড়ার ফেসবুক পেজটিকে ফলো করছেন তো? এখনও যদি না করে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রইল। আর সেখানে গিয়ে আমাদের ইনবক্স করে জানিয়ে দিন যে আপনারা কি কি গল্প শুনতে চাইছেন। আমাদের গল্পপাড়ার অন্যান্য গল্প এবং নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর সমস্ত গল্পের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রইল।